আগের ক্লাসগুলোতে আমি তোমাদের সঙ্গে বয়েল সূত্র এবং চার্চের সূত্র নিয়ে আলোচনা করেছি। তোমরা মনে করে দেখো, বয়েল সূত্রে তাপমাত্রা স্থির রাখা হয় এবং তাপমাত্রা স্থির রেখে দেখা যায় যে গ্যাসের আয়তন, বিশেষ করে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এবং যখন আমরা চার্চের সূত্রে আসি, চার্চের সূত্রে মেন যে সূত্রটা আমরা দেখেছি সেখানে যে যদি আমরা তাপমাত্রা, যেমন বয়েলের সূত্রে আমরা যেমন তাপমাত্রা স্থির রেখেছিলাম, চার্চের সূত্রে যদি আমরা চাপ স্থির রাখি তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন তার 1/273 ভগ্নাংশ বৃদ্ধি বা হ্রাস হয়। কিন্তু এই সূত্রটাকে যখন আমরা পরম উষ্ণতায় ট্রান্সফার করেছি বা এর বিকল্প রূপ যখন আমরা দেখেছি, তখন আমরা দেখেছি যে স্থির চাপে নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক। এবং এই যে আমাদের দুটো ফর্মুলা, অর্থাৎ একটা বয়েল সূত্র আর একটা হচ্ছে চার্চের সূত্রের বিকল্প রূপ, এই দুটো সূত্রকে যদি আমরা সমন্বিত করি তাহলে আমরা একটা নতুন ফর্মুলা পাবো, যে ফর্মুলা দিয়ে আমরা অনেক অঙ্ক করতে পারবো। তাহলে চলো দেখা যাক কিভাবে এটা আমরা করি। প্রথমেই আমরা ধরে নিই যে পি চাপে টিকে পরম উষ্ণতায় নির্দিষ্ট ভরের বা নির্দিষ্ট পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন ভি। এবং তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি যে বয়েল সূত্র অনুসারে যদি আমরা তাপমাত্রা টি স্থির রাখি তাহলে ওই নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন ভি চাপ পি এর সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। তার মানে দেখো, আমরা বোর্ডে যদি এটাকে লিখি তাহলে আমরা কিভাবে লিখতে পারি যে গ্যাসের আয়তন কি লিখেছি আমরা ভি, আর চাপ কি পি, তাহলে ভি সমানুপাতিক পি, ভি সমানুপাতিক পি। কখন পি? যখন আমরা বলছি যে টি স্থির। দেখো আমরা লিখছি যে টি স্থির, এটাকে আমরা লিখলাম যে 1 নং, আমরা দিয়ে দিলাম এটাকে আমরা 1 নং দিলাম। এখন যেমন আমরা বয়েল সূত্র অনুসারে আমরা লিখছি যে ভি সমানুপাতিক 1/p, টি স্থির। আবার যদি এরকম হয় যে চার্চের সূত্র অনুসারে আমরা এই যে আমরা ধরে নিয়েছি যে বিষয়টা, সেখানে চার্চের সূত্রে যখন আসবো তখন দেখো আমরা এই চার্চের সূত্র অনুসারে আমরা বলতে পারি যে পি কে যদি আমরা স্থির রাখি, যে পি কে আমরা ধরে নিয়েছি সেই পি কে যদি স্থির রাখি তাহলে আমরা বলতে পারি যে গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। কখন? যদি পি স্থির রাখি তাহলে গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে তাই যদি হয় তাহলে কি হবে? ভি ভি সমানুপাতিক কি হবে? ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক টি। কখন হবে ভি সমানুপাতিক টি? যখন কি স্থির, পি স্থির। আগেটা কি ছিল? টি স্থির। এটা কি হবে? পি স্থির। এটাকে আমরা বললাম 2 নং। এখন দেখো, এই যে আমাদের 1 নং এবং 2 নং, এই 1 নং এবং 2 নং থেকে আমরা একটা বিষয় দেখো ভালো করে দেখতে পাচ্ছি যে যখন টি এবং পি দুটোই পরিবর্তিত হবে, অর্থাৎ টি এবং পি পরিবর্তিত হলে কি লিখতে পারি? 1 ও 2 থেকে, 1 ও 2 থেকে লিখতে পারি। কি লিখতে পারি?
ভি সমানুপাতিক, ভালো করে দেখো এই টিটা উপরে আছে তাই টিটাকে আগে লিখলাম টি বাই পি, ভি সমানুপাতিক টি বাই পি। এখন দেখো একটা বিষয় যে তোমরা অঙ্কে ভেদ করেছ, সেই ভেদে দেখো জানো যে সমানুপাতিক চিহ্ন যদি তুলে দিতে হয় তাহলে কি আনতে হয়, একটা ধ্রুবক আনতে হয়। তাহলে এখান থেকে আমরা আসতে পারি যে ভি সমান কে টি বাই পি, এটা লিখতে পারি কে টি বাই পি। উপরের অংশ একটু আমরা মুছে দিই, তাহলে দেখো আমাদের সুবিধা হবে। ভি সমানুপাতিক ভি সমান সমান কে টি বাই পি, তাহলে আমরা লিখতে পারি পি ভি সমান কে টি বা পি ভি বাই টি সমান সমান হচ্ছে কে, পি ভি সমান সমান হচ্ছে কে। এখন দেখো এটা যদি হয় যে পি ভি সমান সমান বা পি ভি বাই টি, অর্থাৎ পি এবং ভি এবং টি পরিবর্তিত হয়ে যাই হোক না কেন নির্দিষ্ট মানের ক্ষেত্রে সর্বদা পি এবং ভির গুণফলকে যদি আমরা টি দিয়ে ভাগ করি, অর্থাৎ পরম তাপমাত্রা দিয়ে ভাগ করি, সেই পরিমাণটা সবসময় কি হবে, ধ্রুবক হবে। তাহলে আমাদের মনে হলো যে এরকম যদি হয় যে পি পরিবর্তিত হয়ে কি হবে, পি ওয়ান পি টু, আর ভি পরিবর্তিত হয়ে আমাদের কি হবে, ভি ওয়ান ভি টু, এবং টি পরিবর্তিত হয়ে আমাদের কি হবে, টি ওয়ান টি টু। আমি এত কিছু লিখিনি বোর্ডে, তোমরা আমি মুখে যেটা বলে দিচ্ছি সেটা তোমরা একটু বুঝে নাও যে পি পরিবর্তিত হয়ে পি ওয়ান পি টু, ভি পরিবর্তিত হয়ে ভি ওয়ান ভি টু, এবং টি পরিবর্তিত হয়ে টি ওয়ান টি টু যদি হয়, তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু ভি টু বাই টি টু, এটা আমরা লিখতে পারি। বাস্তবে এটা সমান কি হবে, এটা সমান সমান অবশ্যই ধ্রুবক হবে। এই ধ্রুবকটা আমরা কি কে আমরা ধরে নিয়েছি ধ্রুবক, ঠিক। আরো যদি আমরা বিস্তারিত ভাবে লিখতে চাই বা আরো যদি ব্যাপক আকারে লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পি ভি বাই টি সমান পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু সমান সমান হচ্ছে পি এন ভি এন বাই টি এন সমান সমান হচ্ছে কে, এটা আমরা লিখতে পারি। এখন দেখো যাই লিখে না কেন লাস্ট কিন্তু আমাদের সেই পি ভি বাই টি, অর্থাৎ পি ভি বাই টি অলওয়েজ ধ্রুবক, অর্থাৎ পি ওয়ান বাই টি ওয়ান অলওয়েজ ধ্রুবক, পি টু বাই ভি টু বাই টি টু অলওয়েজ ধ্রুবক, পি ওয়ান ইন্টু ভি ওয়ান বাই টি ওয়ান অলওয়েজ ধ্রুবক। তার মানে কি এইটা আমরা যে পরিবর্তিত হয়েছে, পি পরিবর্তিত হয়েছে, এটা অবশ্যই আমাদের নির্দিষ্ট ভর, অর্থাৎ ভরটাকে কিন্তু আমরা নির্দিষ্ট রেখেছি, ভরটাকে কিন্তু পরিবর্তিত করিনি। ভর যদি পরিবর্তিত করি তাহলে কিন্তু আমাদের সমস্ত কিছু পরিবর্তিত হয়ে যাবে, কারণ ভরের উপর চাপ এবং আয়তন সমস্ত কিছু নির্ভরশীল। তাই আমাদের এই ক্ষেত্রে আমাদের ভরটাকে নির্দিষ্ট রেখে আমরা পি পরিবর্তন করেছি, ভরটাকে নির্দিষ্ট রেখে আমরা ভি পরিবর্তন করেছি, ভরটাকে নির্দিষ্ট রেখে আমরা টিকে পরিবর্তন করেছি। তাহলে দেখো আমরা সব ক্ষেত্রেই আমরা একটা জিনিস আমরা দেখলাম যে পি ভি বাই টি সমান সমান হচ্ছে কি ধ্রুবক, পি ভি বাই টি সমান সমান হচ্ছে ধ্রুবক। তার মানে কি আমরা এটা বলতে পারি যে পি ভি বাই টি সমান ধ্রুবক, অর্থাৎ পি ভি সমান সমান হচ্ছে কেটি, কেটি, এটা আমরা বলতে পারি পি ভি বাই পি ভি সমান কেটি। এখন দেখো এই কে এর মান বিশেষ করে এই পি ভি এবং টির উপর নির্ভরশীল, এবং এটা অবশ্যই নির্দিষ্ট ভরের উপর নির্ভরশীল। ভরের মান যদি পরিবর্তিত হয় অবশ্যই পি ও ভির মান পরিবর্তিত হয়ে যায়। এবং দেখো 1 গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে যদি আমরা বলি 1 গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে, 1 গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি পি ভি, কে না লিখে আমরা লিখতে পারি
পিভি সমান আরটি। কি লিখলাম যে কে এর পরিবর্তে কি করলাম আমরা আর নিলাম, কে এর পরিবর্তে আর নিলাম কার ক্ষেত্রে 1 গ্রাম অনু গ্যাসের ক্ষেত্রে পিভি সমান আরটি। এই যে পিভি সমান আরটি এই সমীকরণটাকে বলা হয় আদর্শ গ্যাসের সমীকরণ। আবার বলছি 1 গ্রাম অনু গ্যাসের ক্ষেত্রে পিভি সমান কেটি, এই সমীকরণটাকে আমরা লিখতে পারি পিভি সমান আরটি। কেন? আমরা কে এর পরিবর্তে 1 গ্রাম অনু গ্যাসের ক্ষেত্রে কে এর পরিবর্তে আর নিয়েছি, যার জন্য পিভি সমান আরটি। এই পিভি সমান আরটি এই সমীকরণটাকে বলা হয় আদর্শ গ্যাসের সমীকরণ। এবং যে সমস্ত গ্যাস এই পিভি সমান আরটি এই সমীকরণ মেনে চলে তাদের বলা হয় আদর্শ গ্যাস। আবার বলছি যে সমস্ত গ্যাস এই পিভি সমান আরটি এই সমীকরণটি মেনে চলে তাদের বলা হয় আদর্শ গ্যাস। বাস্তবে কোনো গ্যাসই এই পিভি সমান আরটি সমীকরণ মেনে চলে না, অর্থাৎ বয়েল এবং জাজের সূত্রকে কোনো গ্যাসই সম্মিলিতভাবে মেনে চলে না, যার জন্য যারা মেনে চলে না পিভি সমান আরটি সমীকরণ তাদের বলা হয় বাস্তব গ্যাস। তাহলে পিভি সমান আরটি সমীকরণ যারা মেনে চলে তাদের বলা হয় আদর্শ গ্যাস, আর পিভি সমান আরটি সমীকরণ যারা মেনে চলে না তাদের বলা হয় বাস্তব গ্যাস। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে দুটো সূত্র, একটা বয়েল সূত্র আর একটা চার্চের সূত্র। বিশেষ করে চার্চের সূত্রের বিকল্প রূপটা আমরা নিয়েছি, অর্থাৎ ভি সমানুপাতিক টি এটাকে নিয়েছি, আর বয়েল সূত্র যেটা আমাদের আছে সেটাই নিয়েছি, তার কোনো বিকল্প রূপ নেই, আমরা মেন রূপটাই নিয়েছি, অর্থাৎ ভি সমানুপাতিক 1/p। এবং দুটোকে সমন্বিত করে আমরা পেয়েছি যে একটা ফর্মুলা P1V1/T1 সমান P2V2/T2। এখন দেখো এই যে আমাদের দুটো ফর্মুলা, এই ফর্মুলার ক্ষেত্রে আমাদের ক্লিয়ার হবে যদি আমরা একটা অঙ্ক করি, তাহলে দেখো একটা আমাদের ক্লিয়ার হবে। তাহলে আমরা একটা বই থেকে একটা অঙ্ক করি। আমার কাছে একটা বই আছে, এই বই থেকে একটা অঙ্ক আমরা অনুশীলনীতে যাই, সেখান থেকে একটা অঙ্ক করলে আমাদের ক্লিয়ার হবে। তোমরা অবশ্যই বোর্ডে এটা বাড়িতে করে নেবে। অঙ্কটা আমি একটু পড়ছি, তোমরা লিখে নিও। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 546 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত? আবার পড়ছি। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে 546 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত? তাহলে দেখো আমাদের P1V1 আমাদের মাথায় রাখবো যে ফর্মুলাটা কি P1V1। তাহলে আমরা যদি P1 আমাদের কত, আমরা স্থির বলেছি, তাহলে P1 সমান P সমান P2, দুটো সমান যেহেতু P1 সমান P সমান P2। T1 সমান কত? T1 সমান হচ্ছে 0 ডিগ্রি মানে 273 K সমান হচ্ছে কি 273 K। T2 কত? T2 হচ্ছে আমাদের 546 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273 K। এটাকে যোগ করলে কত হয় দেখো, 9 11 819 K। আরেকটা আমাদের কি আছে যে আমাদের V1 এবং V2 এদের অনুপাত চেয়েছে। তাহলে এবার আমরা অঙ্কটা পাতিয়ে দিই। P1V1/T1 সমান P2V2/T2। এটা তাহলে P1 মানে কত আমাদের এখানে? P1 মানে P, V1 আমাদের বের করতে হবে, T1 মানে 273, আর P2 মানে P, V2 মানে বের করতে হবে, T2 মানে 819 819 এটা আমরা পাই।
তাহলে দেখো এই পি আমাদের কেটে গেল, ঠিক? তার মানে আমাদের V1/V2 সমান সমান আমাদের কত হচ্ছে? 273/819। এটা আমাদের হয়। তার মানে V1, এটা দেখো কেটে যায়, এটা 3 হয়, এটা উপরে 1, তার মানে V1:V2 সমান সমান কত? 1:3, 1:3। যে অঙ্কটা আমরা করলাম যে প্রাথমিক আয়তনের সঙ্গে অন্তিম আয়তনের অনুপাত কত হবে? 1:3। প্রাথমিক আয়তনের সঙ্গে অন্তিম আয়তনের অনুপাত 1:3। আমি আরেকটা অঙ্ক তোমাদের দিচ্ছি, এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে, করে আমাকে পাঠাবে। আমি অঙ্কটা দিচ্ছি, তোমরা খাতায় ঢুকে নাও, লেখো একটু অঙ্কটা, না পারলে কমেন্ট করবে। এটা বই থেকে অঙ্ক। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? আবার বলছি অঙ্কটা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? তোমরা চেষ্টা করো, না পারলে আমি পরের ক্লাসে অঙ্কটা করে দেবো। আরও কিছু অঙ্ক করবো আমরা এই অধ্যায় থেকে। আমাদের এই অধ্যায়ের ক্ষেত্রে আমাদের আশা করছি আর 2টো ক্লাস নিলে আমাদের এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। যদিও আমি ক্লাসে তো আমি করিনি, অন্য একজন স্যার কমপ্লিট করেছে, কিন্তু বলেছিলাম আরেকবার আমি করাবো, তাই এটা আমি আবার নতুন করে, যেহেতু লাইভ ক্লাস করতে পারছি না, যার জন্য আমাদের এই ভিডিও ক্লাসের মাধ্যমে বা ইউটিউব ক্লাসের মাধ্যমে আমাদের করাতে হচ্ছে। তোমাদের কষ্ট হলেও একটু তোমরা ক্লাসগুলো দেখে নেবে, আশা করছি কিছুটা তোমাদের হেল্প হবে। ঠিক আছে, তাহলে আজ এখানেই আমরা ক্লাসটা শেষ করছি।